ট্রাম্প নাকি বাইডেন জানার অপেক্ষায় বিশ্ব। দোদুল্যমান 5টি অঙ্গরাজ্যের হাতি গাধার হাড্ডাহাড্ডি লড়াই। হোয়াইট হাউসের দখল নিতে প্রস্তুত দুই শিবিরই। We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. মার্কিন নির্বাচনের নানা সমীকরণ নিয়ে বিস্তারিত জানাবো আমি হাসানুজ্জামান সাকি। ইলেকশন নাইটে সহকর্মী সাকির সঙ্গে আছি আমি লস্কর আল মামুন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ। আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলায় রায় দেওয়ার উদ্যোগ নেয়ার পরামর্শ। ডাক বিভাগের কেনাকাটায় দুর্নীতি সহ অবৈধ সম্পদের অভিযোগে ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুনকে দুদকের জিজ্ঞাসাবাদ। 20 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। আর মাত্র কয়েক ঘন্টা শেষ হবে অপেক্ষার পালা। জানা যাবে কে হতে যাচ্ছেন হোয়াইট হাউসের মালিক। প্রাথমিক ফল গণনায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে থাকায় আশার আলো জেগেছে এই শিবিরেও। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। চূড়ান্ত ফল প্রকাশিত না হলেও প্রাথমিক ফলে ট্রাম্পের এগিয়ে থাকার আভাসে উদযাপনের প্রস্তুতি রিপাবলিকান সমর্থকদের। জাতীয় পতাকা আর ট্রাম্পের ছবি হাতে বিভিন্ন অঙ্গরাজ্যের রাস্তায় নেমে পড়েন তারা। বিজয় উদযাপনের অপেক্ষায় ট্রাম্প ভক্তরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা থেকে শুরু হয় মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। প্রাথমিক ফলাফলে দোদুল্যমান বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও ভোট কারচুপির অভিযোগ তার। We were winning everything, and all of a sudden it was just called off. The results tonight have been phenomenal, and we are getting ready. I mean, literally, we were just all set to get outside and just celebrate something that was so beautiful, so good. Most importantly, we're winning Pennsylvania by a tremendous amount of votes. So we'll be going to the U.S. Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. এদিকে দেলোয়ার অঙ্গরাজ্য থেকে এক ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বলেন, সব হিসাব নিকেশ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষা করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। I'm here to tell you tonight, we believe we're on track to win this election. We knew because of the unprecedented early vote and the mail-in vote that it's going to take a while. We're going to have to be patient until the hard work of tallying the votes is finished. And it ain't over till every vote is counted, every ballot is counted. শুরু থেকেই প্রায় সব জরিপে বাইডেন এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প এগিয়ে থাকায় ফের জয়ের সম্ভাবনা দেখছে রিপাবলিকান পার্টি। আগেই ধারণা করা হয়েছিল 2016 সালের মতো জরিপ ভুল হতে পারে। দেখা গেল এবারও তাই হলো। জিততে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছরের জন্য তিনি হয়তো হোয়াইট হাউস দখলে রাখছেন আবারও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাব মার্কিন নির্বাচনের সব শেষ বিষয়গুলো নিয়ে আলোচনায়। সাকি। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই হোয়াইট হাউস। যে হোয়াইট হাউসে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি অনেক ধরনের অভিযোগ করেছেন ডেমোক্রেটিক প্রার্থীর বিরুদ্ধে এবং সর্বশেষ নির্বাচনী পরিবেশ ফলাফল এগুলো নিয়ে তিনি কথা বলেছেন, যেটি আমি এই যে কথা বলছি তার আগেই আমার রিপোর্টের মধ্যে কিন্তু সময় সংবাদের দর্শকরা দেখেছেন। তো এখন যে ফলাফলের সময় এবং আর
কয়েক ঘন্টা পরেই কিন্তু মোটামুটি সব ফলাফল চলে আসবে, এরকম একটি টান টান উত্তেজনার মধ্যে আমরা অবস্থান করছি। হোয়াইট হাউসের সামনে এখন পুরো হোয়াইট হাউস ঘিরে যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আটকে দিয়েছে। কারণ এই হোয়াইট হাউসের সামনে আজকে এই ইলেকশন ডেতেও কিন্তু এই ইলেকশন ডেতেও বিক্ষোভকারীরা এখানে কিন্তু সমাবেশে জড়ো হয়েছে। সেই জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই পুরো হোয়াইট হাউসকে ঘিরে। তো যে কথাটি বলছিলাম যে ফলাফল নিয়েই এখন টান টান উত্তেজনা। এখন এই মুহূর্তে ইলেকটোরাল ভোটে কে এগিয়ে আছে, বাইডেন এগিয়ে আছে নাকি ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে, এটি দেখার সুযোগ নেই। কারণ এখন দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো আছে, এখন এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো দাঁড়িয়েছে তিনটিতে আমি বলবো। একটি হচ্ছে পেনসিলভেনিয়া, একটি উইসকনসিন এবং অন্যটি হচ্ছে মিশিগান। এই তিনটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত পক্ষে দুটি অঙ্গরাজ্যে অবশ্যই বিজয়ী হতে হবে ডোনাল্ড ট্রাম্পকে কিংবা বাইডেনকে, তাহলেই তারা তাদের পক্ষে নির্বাচনের ফলাফলটি ঘরে তুলতে পারবেন। পেনসিলভেনিয়া যে বড় অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে 64 থেকে 65% ভোট ইতিমধ্যে গণনা হয়েছে। যে আরো 36% ভোট গণনা হয়নি, সেই ভোটটি কিন্তু ডাকযোগে প্রেরিত ভোট। এবং আমরা জানি যে আজকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন নীতি আছে, নিয়ম আছে। কোনো অঙ্গরাজ্যে ডাকযোগের ভোট আগে কাউন্ট হয়েছে, কোনো অঙ্গরাজ্যে আজকে ইলেকশন ডেতে যে ভোট হয়েছে সেই ভোট আগে কাউন্ট হয়েছে। ডাকযোগে যে ভোটগুলো, আগাম যে ভোটগুলো যখন কাউন্ট হয়েছে তখনই আমরা দেখতে পেরেছি যে সেখানে কিন্তু বাইডেন এগিয়েছিলেন। তারপরে যখন ইলেকশন ডের ভোট গণনা হয়েছে তখন সেখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে গেছেন। এখন পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়ার যে ভোটগুলো আটকে আছে সেগুলো কিন্তু ডাকযোগের ভোট। সেখানেই ডেমোক্রেটিক প্রার্থীর একটি সম্ভাবনা, আর অন্যদিকে রিপাবলিকান প্রার্থীর শঙ্কা। এই জন্য এমন নির্বাচন আমরা আর কখনো দেখিনি। আজকে যে রাত, সেই রাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির নির্বাচনের একটি উৎসব রাত। এই রাতকে বলা হয় ইলেকশন নাইট, কিন্তু এরকম নিশ্চুপ ইলেকশন নাইট আমরা কখনো দেখিনি। করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই পরিস্থিতি ভিন্ন, কিন্তু রিপাবলিকান দলের প্রার্থী যিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি যেভাবে প্রচারণা চালিয়েছিলেন, ধারণা করা হয়েছিল যে ইলেকশন নাইটেও একটি উৎসব মুখর পরিবেশ থাকবে, কিন্তু দু দলেই কিন্তু কোনো উৎসব মুখর পরিবেশ কিন্তু ইলেকশন নাইটে নেই। টান টান উত্তেজনার মধ্যে আছে, ফলাফল কি হবে সেই নিয়ে একটি শঙ্কার মধ্যে আছে। এই ছিল আমার কাছে। আমরা এখন ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসে আমার সহকর্মী আছেন লস্কর আল মামুন, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা এবং ফলাফল নিয়ে তার বিশ্লেষণটা কি। মামুন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকিব। আপনি এখন রয়েছেন সবচেয়ে একটি আতঙ্কজনক জায়গা, যেটি রয়েছে ওয়াশিংটন। সেই ওয়াশিংটনকে ঘিরে যে একটি অজানা আতঙ্ক, সেই আতঙ্কের মাঝখানে আপনি রয়েছেন। আপনি যেমনটি বলছিলেন, আমি পুরোপুরি আপনার সঙ্গে একমত। তবে আমি একটু যোগ করতে চাই, আমি রয়েছি লস এঞ্জেলেস শহরে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টেট যেটা রয়েছে রাজ্য ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়ার নান্দনিক শহর লস এঞ্জেলেস, যেখানে হলিউড, সেই হলিউডে রয়েছে। আমি এখন একটি সবচেয়ে ব্যস্ততম সড়কের পাশে রয়েছি। আপনি সেই সড়কটি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ এবং থমথমে পরিবেশ বিরাজ করছে। একটি মাত্রই কারণ, সে জনমনে আমরা আগেই বলেছিলাম শুরু থেকে আজকে সকাল থেকে যে একটি আতঙ্ক রয়েছে, একটি অজানা আতঙ্ক রয়েছে। সেই আতঙ্কটাই কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে ধাবিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছেন, অর্থাৎ বিষয়টি আদালতে যাচ্ছে। আপনি বারবার বলছিলেন আজকে যে এই ঘটনাটি শেষ পর্যন্ত ফলাফলটি আদালত পর্যন্ত গড়ায় কিনা, সেটি কিন্তু পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এবং কেন যাবেন সেই ব্যাখ্যাটা যদিও অপরিষ্কার রয়েছে এখনো, কিন্তু তিনি যাচ্ছেন, এটি কিন্তু মোটামুটি এখন সত্য। অপরদিকে জো বাইডেন সে কিন্তু মাত্র 34টি ইলেকট্রাল কলেজ ভোট থেকে ইলেকট্রাল কলেজ ভোট দূরে রয়েছেন, অর্থাৎ 270টি
ইলেকট্রাল কলেজ ভোট পেতে তার আর দরকার মাত্র 34টি জুড়ে রয়েছে। এমন একটি যখন টানটান উত্তেজনা, তখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে এই নির্বাচনের ফলাফল এখন যে কোনো দিকে ঝুলে যেতে পারে, অর্থাৎ ঝুলন্ত একটি ফলাফলের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। ফলটি যে কোনো সময় দোলকের মতো বাইডেনের দিকে চলে যেতে পারে, আবার ট্রাম্পের দিকে। যেটি আপনি বলছিলেন যে এই তিনটি যে অঙ্গরাজ্য রয়েছে সেই তিনটি অঙ্গরাজ্য কার দখলে যাবে, সেটির যদি ফলাফল পাওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কে হচ্ছেন প্রেসিডেন্ট। তবে অনেকেই কিন্তু ইতিমধ্যে প্রেডিকশন করেছেন, আশঙ্কা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের দ্বার প্রান্তে। এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমরা যেটি এখান থেকে সরাসরি দেখছি সেটি কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না এখন পর্যন্ত কে প্রেসিডেন্ট হচ্ছেন, কারণ এখন খুবই বলা মুশকিল। তাই আমার কাছে মনে হচ্ছে। এবং এই ছিল লস অ্যাঞ্জেলেস থেকে সার্বিক পরিস্থিতি। সাকি। জি জি মামুন, এমদাদ আপনি শুনছিলেন যে লস্কর আল মামুনের কথা। লস্কর আল মামুন ঠিকই বলেছেন যে এখন একটি অনিশ্চয়তার মধ্যেই আমরা রয়েছি, কিন্তু শুধু তিনটি অঙ্গরাজ্যের কথা আমি বলেছি, সেই তিনটি অঙ্গরাজ্য নয়, এখনো কিন্তু নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া এই স্টেটগুলোর কিন্তু ফলাফলও কিন্তু ঘোষণা হয়নি। তবে যে ভাবে এগিয়ে রয়েছেন বাইডেন কিংবা ডোনাল্ড ট্রাম্প, তাতে করে মনে করা হচ্ছে যে ওই অঙ্গরাজ্যগুলোতে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু জয়ী হবেন। ইতিমধ্যে তার বক্তৃতায় জর্জিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। জর্জিয়া হয়তো রিপাবলিকান দলেরই দখলে থাকবে, অন্যদিকে অ্যারিজোনা এবং নেভাদা হয়তো বাইডেনের ডেমোক্রেট দলের পক্ষে থাকবে। কিন্তু নির্বাচন এখন ঘুরপাক হচ্ছে, আবারও বলছি, তিনটি অঙ্গরাজ্যের দিকে, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং মিশিগান। এখন সেই দিকেই আমরা তাকিয়ে আছি, টান টান উত্তেজনা। এই যে হোয়াইট হাউসের সামনের রাস্তা, শত শত সাংবাদিক, যুক্তরাষ্ট্রের মিডিয়ার শত শত সাংবাদিক এখন এই রাস্তা জুড়ে তারা অবস্থান করছে, তারা প্রতি মুহূর্তের যেমন খবর দিচ্ছে। আমিও এই হোয়াইট হাউসের সামনে থেকে দাঁড়িয়ে সময় সংবাদের দর্শকদেরকে প্রতি মুহূর্তের খবর দেওয়ার চেষ্টা করছি। এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে সর্বশেষ সংবাদ। এর আগে আমরা শুনছিলাম লস্কর আল মামুনের কাছ থেকে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে। মামুন, আপনাকে ধন্যবাদ। ইমরান, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, আপনাকেও ধন্যবাদ। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, এবং ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লস্কর আল মামুন। তারা আমাদেরকে জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব শেষ খবর, এবং সে বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। এ বিষয়ে আমরা আলোচনা আরও শুনবো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নানা সমীকরণ নিয়ে এবার আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারিক শামসুর রহমান। জনাব তারিক শামসুর রহমান, আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন, এই যে তিনটি ঝুলন্ত অঙ্গরাজ্যের কথা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, এখানে আসলে দেখা যাচ্ছে যে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প, এবং 34টি মাত্র ইলেকটোরাল ভোট থেকে দূরে রয়েছেন জো বাইডেন। আপনার কাছে কি মনে হচ্ছে, কে হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রতিনিধি? জি, ধন্যবাদ আপনাকে। আসলেই যেটা সাকি এবং মামুন বলছিলেন, যেটা একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং সমসাময়িক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এ ধরনের কখনো নির্বাচন মানুষ প্রত্যক্ষ করেনি। এভাবে এই যে একটা ক্লোজ রেস, যে কে জিতবেন, কে হেরে যাবেন, কে হবেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা, এটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে এটা ঠিক, যেটা বারবার প্রেডিকশন করা হয়েছিল যে সুইং স্টেটগুলোতে, ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে শেষ পর্যন্ত যারা জয়ী হবেন, যিনি জয়ী হবেন, তিনি হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হবেন। সেটা কি ডোনাল্ড ট্রাম্প হবেন নাকি জো বাইডেন হবেন, এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা যতটুকু ট্রাম্পকে ফলো করি, যতটুকু ট্রাম্পের রাজনীতি, তার বক্তব্য অনুসরণ করি, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তিনি যদি ইলেকট্রাল ভোটের ব্যবধানে যদি তিনি হেরে যান, অর্থাৎ এই 270টি যে ম্যাজিক ফিগার, যে 270-এর যে ম্যাজিক ফিগার, এই ম্যাজিক ফিগারটা থেকে তার সংখ্যা যদি কম থাকে, তাহলে নিশ্চিত করে আমরা বলতে পারি তিনি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন। এবং তিনি যে সুপ্রিম কোর্টে যাবেন এবং একটা পরিকল্পনা করেই কিন্তু তিনি এগিয়ে গেছেন। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে 1 অক্টোবর তিনি টুইট বার্তায় তিনি
কিন্তু ইঙ্গিত করেছিলেন যে শেষ পর্যন্ত হয়তো তিনি কোর্টে তাকে যেতে হতে পারে, এবং আলটিমেটলি সেদিকেই তিনি ইঙ্গিত করছেন, এবং এই কারণেই কিন্তু তিনি বিচারপতি ব্যারেটকে সুপ্রিম কোর্টে মনোনয়ন দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত ব্যারেট তার মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তিনি শপথ গ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে রেশিও 6 এবং 3, অর্থাৎ 6 জন হচ্ছেন বিচারপতি, 9 জন বিচারপতির মধ্যে 6 জন বিচারপতি হচ্ছেন রিপাবলিকান মতাদর্শে বিশ্বাসী, 3 জন হচ্ছে ডেমোক্র্যাট। তার অর্থটা হচ্ছে তিনি যদি বিষয়টাকে, এই পোস্টাল ব্যালটের বিষয়টাকে তিনি যদি হাইলাইট করে তিনি সুপ্রিম কোর্টে যান, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো শেষ মুহূর্তে এটাকে ঝুলিয়ে রাখতে পারে অথবা ট্রাম্পের পক্ষে রায় দিতে পারে। ফলে এখানেই হচ্ছে একটা বড় শঙ্কার জায়গা, যে শেষ পর্যন্ত বিষয়টা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং তা যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ব্যালট ডাকযোগে প্রাপ্ত ব্যালটের বিষয়টা নিয়ে যদি ট্রাম্পের পক্ষে রায় দেয়, তাহলে তা কিন্তু মানে একটা বড় ধরনের শঙ্কা তৈরি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ নানাভাবে সংকটে এখন জর্জরিত, বেকারত্ব বেড়ে গেছে, করোনা ভাইরাসে মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মানুষের মধ্যে সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসির কারণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক জন্ম হয়েছে, ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনের জন্ম হয়েছে। এই সমস্তগুলো আন্দোলন কিন্তু এর সূত্র একটা জায়গায়, সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং পরবর্তীতে কে হতে যাচ্ছেন জনাব তারেক শামসুর রহমান। বাসিন্দা জনাব তারেক শামসুর রহমান, আপনার কাছে আমার যে প্রশ্নটি, যে 4 বছর তো ছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন, এবং বাংলাদেশের সঙ্গে ইউএসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তো আমরা দেখেছি, এবং পরবর্তীতে জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে? এটা একটা খুবই একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে, যে হোয়াইট হাউসে যেই থাকুন না কেন, জো বাইডেন আসেন অথবা ট্রাম্পই থেকে যান, এতে করে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে গুণগত কোনো পরিবর্তন হবে না। তবে এক্ষেত্রে দুটো জিনিস খুব লক্ষ্য রাখার বিষয়। একটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতে, ভারত মহাসাগর এশিয়া প্রশান্ত মহাসাগরের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে। আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটি সামরিক চুক্তি করেছে এবং ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। ফলে এমনি একটা পরিস্থিতিতে যদি পরিবর্তন যাই আসুক, এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এবং ইতিমধ্যে কিন্তু একটা সবার মধ্যে একটা ধারণার জন্ম হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে তাদের যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে রাজনীতি, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করতো। অর্থাৎ যদি গভীরে বলতে চাই এক কথায়, যে চীন বিরোধী যে একটা অ্যালায়েন্স মার্কিন যুক্তরাষ্ট্র করতে চাইছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ তাতে অংশগ্রহণ করুক। জি, তারেক শামসুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব তারেক শামসুর রহমান। হোয়াইট হাউসে ক্ষমতায় যেই আসুক, তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। Whoever comes in the power, হোয়াইট হাউসে যিনি আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে না। আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল, আমরা এখন মোটামুটিভাবে এই যে এম্পাওয়ারিং আওয়ারসেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি, আর আমরা জিওপলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। সুতরাং যেই সরকারে আসুক, আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো। আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল ধনী গরিব নির্বিশেষে সবার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে কথা বলেন তিনি। এ সময় দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় রায় লেখার আহ্বান জানান সরকার প্রধান। অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2013 সালে নির্মাণ কাজ শুরু হবার পর 7 বছরের মাথায় 10 তলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হলো।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটার জন্য প্রচার হয়, সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮৬টি মার্কেটেই পার্কিংয়ের জায়গায় দোকান হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। উচ্ছেদের আশ্বাস মেয়রের। ডাক বিভাগের কেনাকাটায় দুর্নীতি সহ অবৈধ সম্পদের অভিযোগে ডাক বিভাগের পরিদর্শক রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী সেরিয়া সুলতানা, যাব তার কাছে। সেরিয়া, এমদাদ, আপনি জানেন যে ডাক বিভাগের যে বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে বিভিন্ন সময়, সে বিষয়গুলো নিয়ে কিন্তু দুর্নীতি দমন কমিশন তাদের যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে ডাকের যে মহাপরিচালক ছিলেন তিনি সুধাংশু শেখর ভদ্র, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ তারই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পেয়েছি অবৈধ সম্পদ অর্জন এবং এই দুর্নীতিগুলোর সাথে সংশ্লিষ্টতা থাকা এবং সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়টি অনুসন্ধান করার লক্ষ্যেই কিন্তু আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী রাবেয়া খাতুন। এবং এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহকারী প্রকৌশলী চান মিয়াকে। তিনি তড়িৎ বিভাগে আছেন এবং তার জিজ্ঞাসাবাদ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। যদিও রাবেয়া খাতুনের যে জিজ্ঞাসাবাদ সেটি এরই মধ্যে কিন্তু শেষ হয়েছে। এবং একটি বিষয় কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, রাবেয়া খাতুন শুধুমাত্র যে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে সেখানে কর্মরত আছেন তা কিন্তু নয়। সুধাংশু শেখর ভদ্রের সাথে তার যে যোগাযোগ, যে সম্পর্ক, সেখানে আসলে দুর্নীতির এক ধরনের যোগসূত্র রয়েছেও বলে কিন্তু এরই মধ্যে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত সেই বিষয়টি এখন পর্যন্ত দুদক নিশ্চিত করেনি। এর অন্যতম একটি বিষয় আপনারা জানেন যে অনুসন্ধান চলাকালীন সময়ে কিন্তু কার বিষয়ে কি ধরনের তথ্য এবং কাকে কিভাবে সাক্ষী বা অভিযুক্ত করা হবে সে বিষয়টি কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখতে হয়, বিশেষ করে অনুসন্ধানের শেষ পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু এই ডাক বিভাগে যে দুর্নীতিগুলো হয়ে আসছে, বিভিন্ন প্রকল্পে বিভিন্ন অনিয়ম হয়ে আসছে, সেখানে আসলে কাদের কাদের নাম আসছে সেটি কিন্তু অনেকটা শেষ পর্যন্ত দেখার বিষয়। তবে সব কিছুর আঙুলগুলো কিন্তু অভিযোগের আঙুল কিন্তু এই মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের উপরেই পড়ছে। তবে তারা বলছেন যে এরই মধ্যে কিন্তু 541 কোটি টাকার যে পোস্ট ইন সেন্টার অফ রুরাল, যেখানে আপনারা জানেন যে ল্যাপটপ দেওয়ার কথা ছিল, সেখানে যেমন অবৈধভাবে লেনদেন হয়েছে, বিলে জালিয়াতি করা হয়েছে, ঠিক একইভাবে ঠিকাদারের কাজে অনিয়ম এবং ডাক বিভাগের মূল ভবন নির্মাণে কিন্তু 90 কোটি টাকার যে প্রকল্প ছিল সেখানে 20 কোটি টাকা লোপাটের কিন্তু ঘটনা ঘটেছে। সেটিও কিন্তু দুর্নীতি দমন কমিশন কিন্তু অনুসন্ধান এবং তদন্ত করে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ডাক বিভাগের যে দুর্নীতি চলে আসছে বেশ কিছুদিন ধরে আমরা জানতে পেরেছি দুর্নীতি দমন কমিশন যেসব বিষয়গুলো অনুসন্ধান করছে তার সর্বশেষ। দুদক কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সেরিয়া সুলতানা। ৮০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক
বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ 10-এর বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 18 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে 31 অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের দুদকের দেয়া গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠন শুনানির জন্য ঢাকার বিশেষ জজ 10 আদালতের বদলি করেন। 24 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এই চার্জশিট দাখিল করেন। 2019 সালের 29 জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়েছিল। দুপুরের সময় আরও থাকছে। সময় সংবাদের ইউটিউব চ্যানেলের নতুন মাইল ফলক, সাবস্ক্রাইবার ছাড়ানো 80 লাখ, দর্শক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। করোনার নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে জনবল বাড়ানো সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শিগগিরই র্যাপিড করোনা টেস্ট শুরু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হাজিরা শিউলির রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন আসছেন 300 থেকে 400 যাত্রী। আর ফ্লাইট চালুর পর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত করোনা পজিটিভ যাত্রী এসেছেন 65 জন। এ অবস্থায় দেশে প্রবেশে কোভিড নেগেটিভ সনদও বাধ্যতামূলক করা হচ্ছে। যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে তার যদি করোনা টেস্ট করাও থাকে, তো এখানে আসার পরে তাকে আবারও পুনরায় করোনা টেস্ট করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, তবে যথাসময়ে কোভিড নেগেটিভ সনদ না পাওয়ায় অনেকে ফ্লাইট ধরতে না পারায় টেস্টের সুবিধা আরও বাড়াতে হবে। এয়ারপোর্টে যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস থাকতো এই ধরনের টেস্টের জন্য, তাহলে আসলে প্যাসেঞ্জাররা হ্যাসেল ফ্রি হতো। বিভিন্ন হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করতে হচ্ছে, সেখানে বিভিন্ন কারণে জটিলতা অনেক সময় দেখেছি, যাতে নির্দিষ্ট সময়ে সেই সার্টিফিকেটগুলো তারা ক্যারি করতে পারছে না। এদিকে বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বাড়ানোর পাশাপাশি র্যাপিড করোনা টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেউ যেন উইদাউট সার্টিফিকেট দেশে আসতে না পারে, এই বিষয়টা আমরা এনশিওর করতে চাচ্ছি। এয়ারপোর্টে র্যাপিড টেস্টটা সাথে সাথে করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। জানুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন প্রায় 6 লাখ যাত্রী। এ পর্যন্ত 15,000 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কাগজে কলমে বেসমেন্টে পার্কিং এর কথা থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলোয় তার চিহ্ন মাত্র নেই। বেসমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। খুব শিগগিরই অবৈধ দখলদার উচ্ছেদের আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের। সকালে পুরান ঢাকার কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেসমেন্ট দখল করে গড়ে উঠছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে। আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে। শিগগিরই মার্কেটের পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। ঢাকা দক্ষিণ সিটির 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নি নির্বাপনের জায়গাও অবৈধ দখলে রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের সব নদীতে আবারও ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। জাল নৌকা নিয়ে প্রস্তুত তারা। এই মুহূর্তে শিবপুর ভোলার খালে ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। যাব তার কাছে। লিটন। ইমদাদ, 22 দিনের মা ইলিশ এর প্রজনন মৌসুমে যে অভিযান শুরু হয়েছিল গত 14 অক্টোবর, সেটা আজকে শেষ দিন। আজ মধ্যরাত 12টা 1 মিনিটে মুক্ত হচ্ছে জেলেদের জন্য ভোলার মেঘনা, তেঁতুলিয়া সহ ইলিশের অভয় আশ্রমগুলোতে। তো কিন্তু আজকে মধ্যরাতে ভোলার মেঘনা, তেঁতুলিয়া জাল ফেলার জন্য উন্মুক্ত হলেও
হওয়ার কথা থাকলেও জেলেরা কিন্তু আজকে এই দুপুরের পর থেকেই মেঘনা নদীতে ছুটে গেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিছুক্ষণ আগে অর্ধশতাধিক ট্রলার ছিল জাল নৌকা বোঝাই করে, তারা এই কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যে তারা মাছ ধরার জন্য নদীতে চলে গেছে। আমরা 12টার পর থেকে দেখেছি যে ভোলার খালগোড়া, মাঝিরহাট, নাছিরমাঝি, তুলাতুলি, খড়কি, ইলিশা এইসব এলাকার শত শত জেলে ট্রলার নদীতে ইলিশ শিকারের জন্য নেমে গেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ডের নেতৃত্বে একটি টিম এই মেঘনা নদীতে যারা মাছ ধরতে গেছে তাদেরকে নিবৃত্ত করার জন্য অভিযান শুরু করেছে। তো অনেকটা নদীতে তারা একদিকে অভিযান শুরু করছে, চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জেলেরা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছে। তো এই ছিল ভোলার ইলিশের অভিযানের শেষ দিনের দুপুর পর্যন্ত সর্বশেষ খবরাখবর। ইমদাদ। ভোলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সাবস্ক্রাইবারের সংখ্যা 80 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদভিত্তিক নিউজ চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে 1 নম্বরে। বাংলাদেশ সময় বুধবার দুপুর 12:15টার দিকে 80 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলকে পা রাখে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার মাত্র 3.5 বছরেই সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। যাত্রার 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে এই চ্যানেলটি। এরপর 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। পাশাপাশি দ্রুত অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। We were getting ready for a big celebration. We believe we're on track to win this election. ট্রাম্প নাকি বাইডেন জানার অপেক্ষায় গোটা বিশ্ব। দোদুল্যমান 4 অঙ্গরাজ্যই পাল্টে দিতে পারে সমীকরণ। আগাম ভোট গণনায় লাগতে পারে কয়েকদিন। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ। আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলায় রায় দেওয়ার উদ্যোগ নেয়ার পরামর্শ। এবং 80 লাখ টাকা ঘোষ নেয়ার মামলায় সিলেটের ডিআইজি প্রিজন্স পার্থর বিচার শুরু। ডাক বিভাগের কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পরিদর্শক রাবেয়াকে দুদকের জিজ্ঞাসাবাদ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।